নবমতম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের ভূমিপুত্র যেদিন শপথ গ্রহণ করলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন স্বৈরাচারী মুখ্যমন্ত্রী কার্যত নিস্তেজ হয়ে বসে রয়েছেন। 15টা বছর একেবারেই ঠিক যেমন বিষাক্ত নাগিনীরা ছোবল মেরে আসেন বিভিন্ন জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালেও পশ্চিমবঙ্গবাসীর এই নিদারুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিষের থলি কার্যত শেষ হয়ে গিয়েছে। সেই বিষ ভাণ্ডারে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষ নেই, তাই তিনি নিস্তেজ হয়ে পড়ে গিয়েছেন। আর সেই কারণে তিনি এখন প্রয়োজন বোধ করছেন তাকে সমর্থন করতে হবে, বাম অতি বাম কংগ্রেস সকলকে মিলে বিজেপিকে রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন যে অত্যাচার তিনি করেছেন, সেই অত্যাচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের মাটি কেন, ভারতবর্ষ, পৃথিবীতে এই যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অপ্রাসঙ্গিক, সেটা শুভেন্দু অধিকারী গতকাল বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হয়ে শপথ গ্রহণের পরেও। শোনাবো। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য কিন্তু আমি আপনাদের সামনে মনে করিয়ে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই নতুন সমীকরণের চেষ্টা করুন না কেন, কিংবা তৃণমূল কংগ্রেসকে ঝেড়ে পুছে নতুন রাজনৈতিক দলও সৃষ্টি করার চেষ্টা করুন না কেন, তিনি পশ্চিমবঙ্গের মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই ব্যানার্জি পরিবারকে পশ্চিমবঙ্গে কর্তৃত্ব করতে আর দেবে না। কি সহমত? যারা দেখছেন সহমত? এখনো যারা সহমত হননি তাদেরকে আমি এবারে যে অংশটা শোনাবো, আপনারা নিশ্চিতভাবে এবার সহমত হবেন আমার সঙ্গে। আমি দেখাবো এই অংশটি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রলয়। আপনাদের সমর্থনটা প্রত্যেক দিনের মতোই আমার প্রয়োজন। তাই নতুন যারা দেখছেন, দয়া করে এই ছোট ভাইকে বন্ধু হিসাবে, ভাই হিসাবে, দাদা হিসাবে সমর্থন করে আমাদের চ্যানেলের, এই ছোট্ট চ্যানেলের সাবস্ক্রাইবারের বাটনটাকে একটু প্রেস করে দেবেন দয়া করে। আমি আপনাদের সামনে বলবো, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যথায় ব্যথিত হয়ে যাচ্ছেন, যারা কাতর হয়ে যাচ্ছেন, আপনাদের মধ্যে সেই মহানুভবত্ব রয়েছে, আপনারা ক্ষমা করতে জানেন, কিন্তু ক্ষমা এদের কি করা যায়? এই শুভেন্দু অধিকারী শপথ নিলেন, আমি মনে করিয়ে দেব আপনাদের সামনে, মাত্র কয়েকটা দিন আগে ভবানীপুরে যখন লড়াই হচ্ছিল, শুভেন্দু অধিকারী সম্পর্কে কি কুৎসিত পোস্টার ব্যবহার করেছিল এই তৃণমূল কংগ্রেস এবং তাদের সমস্ত কর্মী বাহিনী। আপনাদের দেখাবো। পাঁঠা বলি দিচ্ছিলেন না কালীঘাটে? কালীঘাটে এবারে পাঁঠা বলি ভবানীপুরে হবে বলেছিলেন না আপনারা? দেখুন তো এই ভিডিওটা মনে পড়ে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখলেন? মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে নিয়ে কোনোদিন কোনো রাজনৈতিক নেতা, কোনো ইউটিউবার এই রকম ধরনের কোনো পাবলিসিটি করেছিল? তাও আবার নির্বাচনের সময়। যদিও আপনাকে নিয়ে যত মানে কটূক্তি করাই যায় না কেন, সেটা শালীনতার বাইরে চলে যেতে পারে, কিন্তু সেটা মানে আপনার সম্পর্কে প্রযোজ্য হলেও হতে পারে। তার কারণ আপনি পশ্চিমবঙ্গকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, কোনো কটূক্তি আপনার জন্য যথার্থ নয় বা যথেষ্ট নয়। কিন্তু এই সমস্ত অসভ্যতা যারা করে গেলেন, তাদের বারণ করেছিলেন একটিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনি সৌজন্যতার বার্তা দিচ্ছেন, বলছেন যে আপনাদের কর্মীদের গায়ে হাত দেওয়া হচ্ছে, ওই জয় বাংলা বাহিনীর হাতে। ওই জয় বাংলার বাহিনীদের হাতে গোটা পশ্চিমবঙ্গ ত্রস্ত হয়ে গিয়েছিল। এদের অসভ্যতাকে এক একটা পাড়াতে গিয়ে সাধারণ মানুষরা এদের মানে হাল খারাপ করে দিতে পারতো, ওইখানে দাঁড়িয়ে এদের চামড়া গুটিয়ে দিতে পারতো পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু করেনি। তার কারণ আপনারা পুলিশ লেলিয়ে দিতেন। পশ্চিমবঙ্গের সৌজন্যতাটাকে আপনারা বিকিয়ে দিয়েছিলেন শুধুমাত্র নিজেদের দম্ভ এবং অহংকারের জন্য। আমি এইখানে আপনাদের সামনে মনে করিয়ে দিতে চাইবো, আমার কাজই হচ্ছে মনে করিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্না আমি শোনাবো আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কাঁদছেন, আপনারা সেই চিত্র দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বুঝতে পারবেন। আমি শোনাবো আপনাদের সামনে, সেই কান্নাটা শোনাবো। কিন্তু আমি শোনাবো শুভেন্দু অধিকারীর গড়ে যাওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যেদিন শুভেন্দু অধিকারীর গড়ে গেলেন, শুভেন্দু অধিকারী যোগদানের পর, কি ঔদ্ধত্য, কি অহংকার! যিনি কোনোদিন মাটির রাজনীতি করেননি, বিরোধী দল করে আসেননি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুধুমাত্র ওই ভাইপো হওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হওয়ার দৌলতে তিনি নিজেকে শুভেন্দু অধিকারীর সমকক্ষ ভাবতে শুরু করে দিয়েছিলেন, বা তার থেকেও বেশি ভাবতে শুরু করেছিলেন। সেই কারণে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বাবা, যিনি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিলেন, তার গড়ে দাঁড়িয়ে 500 মিটার দূর থেকে শুভেন্দু অধিকারীকে নিশানা করে বললেন, যা তোর বাপকে ডেকে আন, আমি 500 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছি, তোর বাপকে গিয়ে বল। শোনাবো, মনে করিয়ে দেবো, আজকের দিনে মনে করিয়ে দেওয়াটা প্রয়োজন। এই ফ্যাসিস্ট রাজনৈতিকবিদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, আর যতবার এরা মাথাচাড়া দিয়ে উঠবে আপনাদের সমর্থন নিয়ে কিন্তু আমরা এদের ভিডিওগুলোকে এক্সপোজ করবই। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ঔদ্ধত্যপূর্ণ ভিডিও। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে, যা করার কর। হিম্মত আছে, হিম্মত আছে? এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। দেখলেন? দেখুন, রাজনীতিতে এটাই স্বাভাবিক যে দুটো দলের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, এবং সেই বক্তব্য ডেফিনেটলি অনেক উত্তেজকও হতে পারে। সাধারণ মানুষকে, কর্মীদের চাঙ্গা করার জন্য সেই বক্তব্য উত্তেজকও হতে পারে, তা নিয়ে কোনো দ্বিধা এবং দ্বন্দ্ব নেই। কিন্তু আপনি সেদিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি সেদিন অশীতপর বৃদ্ধ এবং বৃদ্ধাকে টার্গেট করেছিলেন, যারা রাজনীতিতে এই মুহূর্তে ছিলেন, সেই মুহূর্তে ছিলেন না। আপনি টার্গেট করেছিলেন, তাই না? আপনি কোনো সৌজন্যতা দেখাননি। আপনার পিসি আপনাকে সতর্ক করে বলেনি যে না, এটা না, রাজনীতি করছে যে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে তুমি কথা বলতে পারো, তার বাবা এবং মায়ের বিরুদ্ধে নয়। আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পিসি কি বলছেন জানেন? কি বলছেন জানেন? আমরা সমর্থন করি না, আমরা আপত্তি জানিয়েছিলাম, গতকাল রাতেই বলেছিলাম যে না, আমরা সমর্থন করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কিংবা শুভেন্দু অধিকারীর বাড়িতে যারা করছেন, আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে। ব্যক্তির রাজনীতিতে, ব্যক্তি কুৎসাতে, হিংসাতে আমি বিশ্বাস করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন জানেন? আপনার সন্তানদের আক্রমণ করা হচ্ছে, আপনার সন্তানদের নাকি বাইরে, আপনি তো আরো কুৎসিত ভাষায় বললেন যে অভিষেকের মেয়েকে বাইরে বের করে দিতে বলছে। এই কুৎসিত শব্দটাও আপনার ব্যবহার করা উচিত ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার দরকার থাকলে আপনি পুলিশে গিয়ে কমপ্লেন করতে পারেন, কিন্তু এটা নিয়েও রাজনীতি করা আপনার উচিত ছিল না। কিন্তু রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়েদের পড়াতে যেতে পারছেন না, তার কারণ সবাই চোর চোর বলছে। আমি শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, এই তার একমাত্র পরিচয়, কি তিনি বলেছেন। আমি ডেফিনেটলি এটাকে কোনো অ্যাম্বিগুইটি ছাড়া এটাকে কন্ডেম করছি। যারা করছেন তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। আমি কোনো রকমের এই ধরনের ঘটনাকে সমর্থন করতে পারি না। কিন্তু আমি শুধু মনে করিয়ে দিলাম যে আপনার ভাইপো অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাকেও সেদিন ছাড়েনি। আজকে আপনিও বলছেন অভিষেকের পরিবারকে, আপনার পরিবারকে আক্রমণ করা হচ্ছে। শুনুন। লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায় আমার বাড়ির সামনেও সকালবেলা যাত্রা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশোনা করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই। শুনলেন? এই নোংরা রাজনীতি কিন্তু আমরা সমর্থন করি না, কিন্তু এর সূচনাটা কে করেছিল? আজকে শুভেন্দু অধিকারীর কোনো বাড়ির লোক গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে যায়নি, বা কাউকে বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে চোর স্লোগান দিতে, বা আপনার বাড়ির সামনে বলেননি। শুভেন্দু অধিকারী এই কাজ করবেন না, কিন্তু আপনারা নিজেরা করেছিলেন। আপনাদের কোনো কর্মী গিয়ে বলতেন সে কথা আলাদা, আপনারা বলতেই পারতেন যে না, ওটা আমাদের বক্তব্য নয়। আপনারা নিজে করেছিলেন, আপনার সেকেন্ড ইন কমান্ড নিজে গিয়ে সেই কাজ করেছিলেন। যাই হোক, আমি আপনাদের সামনে এবার যেটা বলবো যে গতকাল শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পর কতগুলো তথ্য আপনাদের সামনে দিয়ে দিই। যে গতকাল শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পর একেবারেই নির্বাচনের যিনি পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্তকে, তিনি তার প্রধান উপদেষ্টা হিসাবে মানে তাকে রেখেছেন, আইপিএস অফিসারকে, অসাধারণ কাজ করেছিলেন সুব্রত গুপ্তকে রেখে দিয়েছেন। এবং তিনি সোমবার দিন 5টার সময় নবান্নের সভাগৃহে একটা গুরুত্বপূর্ণ বৈঠক তিনি মানে ডেকেছেন। সেখানে সমস্ত রাজ্যের পুলিশ আধিকারিক থেকে শুরু করে আইএস আইপিএস আধিকারিকরা সকলে সেখানে উপস্থিত থাকবেন। এবং গতকালই তিনি রাজ্যের ডিজি এবং রাজ্যের কমিশনার যারা ছিলেন পুলিশ আধিকারিকরা, তাদের কাছ থেকে জানতে চেয়েছেন
যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি, কোথাও কোনো গন্ডগোলের কোনো সূত্র বা খবর তাদের কাছে রয়েছে কিনা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদে বসে যেটুকু যার তার করা দরকার সেটুকু তিনি করেছেন। শুধু তাই নয়, তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি আহ্বায়ক ছিলেন, যার নাম প্রতাপ নারায়ণ, তৃণমূলের নিয়ন্ত্রণ করতেন সরকারি কর্মচারীদের নবান্নে বসে, তাকে এই মুহূর্তে তার বদলির নির্দেশ হয়ে গিয়েছে, দার্জিলিং এ তিনি চলে গিয়েছেন। এই কয়েকটা খবর আপনাদের সামনে আমার দেওয়ার প্রয়োজন, আমি দিয়ে দিচ্ছি। আরো খবর হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লোকসভার বিরোধী দলনেতা হবে শ্রী শোভন চট্টোপাধ্যায়, হবেন বিরোধী দলনেতা। ডেপুটি লিডার অফ অপোজিশন হবে অসীমা পাত্র এবং চিফ হুইপ হবে শ্রী ফিরহাদ হাকিম। দেখুন, আমি আবারও বলি যে ডেফিনেটলি লড়াই তারা করতেই পারেন, কিন্তু ফিরহাদ হাকিম যে বক্তব্য বলেছেন, এই বক্তব্যের জন্য তার বাইরে এখনো তিনি থাকা তার উচিত নয়। আমি আবারও বলবো, শুভেন্দু অধিকারী এখন গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে, সময় নেবেন, কিন্তু এই সমস্ত বক্তব্য বলা, এই সমস্ত ব্যক্তিদের জেলের বাইরে থাকা উচিত নয়। যারা বলেছিলেন তারা দুর্ভাগ্যবান, যারা তাদের সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি। একথা তিনি স্বাধীন ভারতবর্ষে বলতে পারেন না, কারণ শুভেন্দু অধিকারী গতদিন একটা অসাধারণ বক্তব্য বলেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস 21শে জুলাই পালন করে তাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে। এই সামনেই আসছে 21শে জুলাই। এবার 21শে জুলাই ক গরুর গাড়ি লোক হবে আমি বলতে পারবো না, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন 1947 সালের 20শে জুন সেই দিনটাই প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের মানে কি বলবো, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। কেন না, ওই দিন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের সঙ্গে, অধুনা বাংলাদেশের সঙ্গে মিলে যেতে থেকে আটকে দিয়েছিলেন। সেই সময় বিধানসভায় যে 50-55 জন সাইন করেছিলেন, সেটা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং তার ব্যক্তিগত উদ্যোগেই সেটা হয়েছিল। তিনি বলেছিলেন কংগ্রেসের নেতাদের যে তোমরা পাকিস্তান ভারতকে ভেঙে পাকিস্তান ভাগ করেছো, আর আমি পাকিস্তানকে ভেঙে বাংলাকে ঢুকিয়ে দিয়েছি ভারতের মধ্যে। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে পশ্চিমবঙ্গের এই দিন দেখতে পারতেন না। এক বাক্যে স্বীকার করে নিয়েছেন শুভেন্দু অধিকারী, কোথাও ঔদ্ধত্য দেখিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে শুধু ষষ্ঠাঙ্গে প্রণাম করতে দেখেছি, কোথাও তার মধ্যে ঔদ্ধত্য দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্বৈরাচারী মনোভাব প্রথম দিনে তার মধ্যে পরিলক্ষিত হয়নি। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে 20শে জুন শোনাব আপনাদের। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের তোমরা দেশ ভাগ করলে আমি পাকিস্তানকে আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 আমার ভাবনায় আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় ইতিহাসকে বদলে দেওয়া যায় না। শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের নওয়াজ থেকে বিজেপিকে আক্রমণ করত, যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় স্লোগান দিতেন, হিন্দু ধর্মের স্লোগান না, ধর্মীয় স্লোগান দিতেন এবং বলতেন একটা কমিউনিটি নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষকে ছাড়খাড় করে দিতে পারে 1 সেকেন্ডে জোট বাদ দিলে। যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধন করবেন বলে বৃষ্টি পড়ার অজুহাতে হিজাবের মতো করে কাপড়টা মাথায় দিয়ে বার্তা দিতেন সংখ্যালঘুদের যে আমি দুর্গাপুজোর উৎসবেও তোমাদের ভুলছি না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রিজিম পরিবর্তন হওয়ার পর শুভেন্দু অধিকারী দেখুন কাকে বলছেন যে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য পশ্চিমবঙ্গ আজকে আমরা বাংলাদেশের সঙ্গে মানে জুড়ে যায়নি, আমাদের আজকে পরিস্থিতি দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুদের মতো হতেই পারতো। একটু কল্পনা করুন না, একটু করুন না, হতেই পারতো কিছু রাজনৈতিক সিদ্ধান্ত ওই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের জন্মগ্রহণ হতো, আজকে আমাদের ঠাঁই বাংলাদেশের কোলে হতো। একটু ভাবুন না, এই সমস্ত স্বৈরাচারী নেতারা আপনার আমার ভবিষ্যৎ ভূত পরিবর্তন করে রেখে দিয়েছে। এদের উত্তরসূরি পূর্বসূরি সবই ছিল এক সময়। আমি এইখানে আপনাদের সামনে কয়েকটা উল্লেখ করে দেব যে দেখুন পশ্চিমবঙ্গের যে এই যে স্বাধীনতার পর থেকে যে মুখ্যমন্ত্রীরা এসেছেন, আপনাদের আশা করি সকলেরই জানা রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসটা আমাদের সকলের জানাটা প্রয়োজন। পশ্চিমবঙ্গে প্রথম স্বাধীনতার পর যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রফুল্ল ঘোষ, কংগ্রেসের প্রফুল্ল ঘোষ,
সেই সময় খাদ্য আন্দোলন নিয়ে যে বিরাট সিপিএম মানে তারা আন্দোলন করেছিলেন সেই প্রফুল্ল ঘোষের বিরুদ্ধে, তা সত্ত্বেও কিন্তু তিনি মানে ক্ষমতায় টিকেছিলেন, তবে বেশি দিন নয়, 1 বছরেরও কম তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। তারপরই বিধানচন্দ্র রায়কে সম্মত করিয়েছিল কংগ্রেসের ইন্দিরা গান্ধী। বিধানচন্দ্র রায় তারপরে মসনদে বসেন মুখ্যমন্ত্রী হিসাবে, দ্বিতীয় মুখ্যমন্ত্রী, এবং একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় কংগ্রেসের, যিনি পশ্চিমবঙ্গের নবরূপকার হিসেবে স্বীকৃত পেয়েছিলেন। এবং সত্যি তার অবদান ভোলার নয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে হরিণঘাটা, গোটা পশ্চিমবঙ্গের রিফরমেশন যদি একটা মুখ্যমন্ত্রী বদলে থাকেন সেটা হচ্ছে বিধানচন্দ্র রায়। বছর 10 সম্ভবত তিনি মুখ্যমন্ত্রিত্ব করার সুযোগ পেয়েছিলেন। তারপরে তার অসুস্থতার পর তিনি যখন মারা যান, যেদিন জন্মগ্রহণ করেছেন কাকতালীয়ভাবে সেই দিনই তিনি মারা গিয়েছিলেন। এবং তৃতীয়বার যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন প্রফুল্ল সেন, যাকে আরামবাগের গান্ধী বলা হতো। দীর্ঘ সময়টা তিনি আরামবাগে কাটিয়েছেন এবং খুবই সাধারণ জীবনযাপন করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম নয় যে চটিতে সেফটি পিন দিতেন আর বাড়িতে 24 ঘন্টা এসি চলতো, কিংবা নবান্ন 5 স্টারের মতো ঘরে থাকতেন, এরকম না। সাদাসিধা জীবন ছিল তার। কিন্তু তার বিভিন্ন রকম নীতি নৈতিকতার সঙ্গে মানাতে পারেননি তদানীন্তন এই শুভেন্দু অধিকারীর মতোই বিদ্রোহী, সেই দলের কংগ্রেসের দলের একজন বিদ্রোহী নেতা ছিল অজয় মুখোপাধ্যায়, সেই মেদিনীপুরের নেতা, যিনি বেরিয়ে এসেছিলেন প্রফুল্ল সেনের সঙ্গে মতানৈক্যের যে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে বাংলা কংগ্রেস তৈরি করেছিলেন। এবং সেই বাংলা কংগ্রেস তৈরি করার পর সম্ভবত সালটা 1962 বা 67 এরকম, সেই বাংলা কংগ্রেস তৈরি করার পর তিনি আবারও যখন ক্ষমতা আসলেন, তিনি তখন যখন নির্বাচন হলো তিনি জয়লাভ করলেন, মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের শপথ নিলেন। সেই যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হলেন তিনি, আর উপমুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। তারপরে বাংলার মধ্যে প্রচুর অস্থিরতা গিয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে দুবার। তিনি আবারও কয়েক মাসের জন্য সেই শাসন ক্ষমতা ফিরে পেয়েছিলেন। অজয় মুখোপাধ্যায় বেশি দিন মুখ্যমন্ত্রিত্ব করতে পারেননি, কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর মতো করে তিনিও তদানীন্তন তার দলের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই আরামবাগের গান্ধী যাকে বলা হতো, সেই প্রফুল্ল সেনকে হারিয়ে দিয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। এবং তারপরে ইতিহাস হচ্ছে যে যখন অজয় মুখোপাধ্যায়ের এই টালবাহানা, তারপরে রাজনৈতিক অস্থিরতা, তখন সিদ্ধার্থ শঙ্কর রায়, ইন্দিরা গান্ধীর অত্যন্ত পছন্দের একজন রাজনৈতিক নেতা, তিনি পশ্চিমবঙ্গের মসনদে বসলেন। এবং তার বিরুদ্ধে বামেরা শেষের দিকে মারাত্মক রিগিং এর উল্লেখ করলেন। তার আগে রিগিং বলতে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতো না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের শেষের দিকে, অর্থাৎ ওই 1975, 76, 77 এই সময় মারাত্মক ভোট সন্ত্রাস এবং রিগিং এর কথা প্রথম তুলল বামফ্রন্ট। জ্যোতি বসুর নেতৃত্বে তখন লড়াই হচ্ছে কংগ্রেসের সঙ্গে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে। 1977 সালে জ্যোতি বসুর হাত ধরে প্রথমবার ক্ষমতায় আসলো লেফট ফ্রন্ট। 34টি বছর শাসন করেছিলেন জ্যোতি বসু। 1977 থেকে 2020 পর্যন্ত, 2000 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন, যতদিন না তার শরীর খারাপ হয়েছে। পশ্চিমবঙ্গকে অনির্বাচনীয় দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার নেতৃত্বকালে। মানুষের এক্সপেকটেশন ছিলেন, বিদেশে পড়তে যখন গিয়েছিলেন তখনই তার রাজনীতির হাতে গড়ি, তার উপর অনেক এক্সপেকটেশন ছিলেন, কিন্তু তিনি রাজনীতিকরণ করে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। তারপর অসুস্থ হয়ে যাওয়ার পর বুদ্ধবাবুকে ক্ষমতার হস্তান্তর করে গিয়েছিলেন। টানা 2 বার বুদ্ধবাবু জিতিয়েছিলেন নিজের একক কর্তৃত্বে। নিপাট ভদ্রলোক, সাদা মাটা লোক, কোনো কলঙ্কের দাগ ছিল না বুদ্ধবাবুর মধ্যে। অসাধারণ অমায়িক ভদ্রলোক। 1 টাকার দুর্নীতি, 1 টাকার চুরি, কিচ্ছু তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ দিন, উল্লেখ করতে পারেন না। আজও তিনি সম্মান পান। শেষের দিকে অনেক চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে উঠে দাঁড় করানোর জন্য, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। 34টা বছর কম নয়, পারেনি, ব্যর্থ। বামফ্রন্ট ব্যর্থ। 34টা বছর মানে অনেক অনেক সময়। এবং এই ভোট রিগিং এবং সন্ত্রাস ছাড়া 34টা বছর টিকে থাকা সম্ভব ছিল না, সেটা তারা করেছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস আস্থায় 2011 সালে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নিয়ে আসলেন পশ্চিমবঙ্গবাসীকে। অনেক একরাশ স্বপ্ন, 34 বছরের গ্লানি যন্ত্রণায় শুধু নয়, তার আগের সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে সবার এই
ক্রমাগত পশ্চিমবঙ্গকে বঞ্চিত লাঞ্ছিত করে গিয়েছিলেন যারা, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আশা নিয়ে এসেছিলেন, কিন্তু সব থেকে বড় হিপোক্রিট বেরোলেন তিনি। মির্জাফরের থেকেও বড় মির্জাফর যদি পশ্চিমবঙ্গের একজন কেউ থাকে, তার নাম ইতিহাস মনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন মুখ্যমন্ত্রী, তারই দলে থাকা তারই সৈনিক শুভেন্দু অধিকারী, তাকে হারিয়ে দিয়ে শুধুমাত্র দুবার পর ইলেকশনে হারালেন। প্রথমবার নন্দীগ্রামে 2021-এ, 2024-এ ভবানীপুরে হারিয়ে তাকে প্রাক্তন করলেন। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন শব্দটা লিখতে পারেননি, তার কারণ নিজের দলের সদস্যের কাছে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছেন। সেই শুভেন্দু অধিকারীর কাছে আজকে আশা অনেক। বিরোধী দলনেতা হিসেবে ইতিমধ্যে তিনি যেটা প্রমাণ করে দিয়েছেন, সেই প্রমাণটা মানুষের আশা আকাঙ্ক্ষা শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেকটা বেড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী কতটা পূর্ণ করতে পারবেন, মানুষের শুভেচ্ছা ভালোবাসা, তার উপর আকুণ্ঠ ভালোবাসা রয়েছে। ভুল ভ্রান্তি হবেই, কিন্তু শুভেন্দু অধিকারীকে সুযোগ দিতে হবে। বিরোধী দলনেতা হিসেবে যে যখন যেখানে প্রবলেমে পড়েছেন, এমনকি ছোট থেকে ছোট ইউটিউবার প্রবলেমে পড়লে শুভেন্দু অধিকারীর দেখা মিলত, ঠিক লড়াইটা তিনি করতেন, মানুষকে বাঁচিয়ে রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত নাক পাশের জাল থেকে। সেই শুভেন্দু অধিকারী আজকে পশ্চিমবঙ্গের মসনদে, পশ্চিমবঙ্গের নতুন সূর্যের দিশা। এইরকম যখন একটা পরিস্থিতি, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাম অতিবামকে নিয়ে আবারও মাথা তোলার চেষ্টা করছে। এই ভয়ঙ্কর রাজনৈতিক সাপকে পশ্চিমবঙ্গের মাথা তুলে দাঁড়াতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের সামনে শোনাতে শেষ করব, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক রাজনৈতিক নেত্রীটাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে। এ কথা আমার কথা লিখে রাখবেন। আমি যদি রাজনীতির এবিসিডি বুঝি, 100 কোটি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিনিধি পশ্চিমবঙ্গের বুকে রাজ করতে পারবে না, দাঁত ফোটাতে পারবে না, এমনকি এমএলএ পর্যন্ত হতে পারবে না। মিলিয়ে নেবেন আমার কথা। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি ডাক দিয়েছিলেন, এটা বলতে শোনাতে শেষ করব আজকের পর্ব। আর যদি কোনো নতুন তথ্য আজকের পর্বে পেয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, একটু আশীর্বাদ, একটু সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করবেন। নমস্কার। কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শুনুন। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলব। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি, রাজনৈতিকভাবে যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায় আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমন কেউ বাচ্চারা আছে সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খুলে মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আমি তো টিচার, শিশুরা পড়াশোনা করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু